ভালো আছো? আজ আমরা নতুন একটা টপিক নিয়ে চলে আসবো আজকে। তার আগে বলো, প্রিপারেশন সব ঠিক মতো চলছে? আশা করি ঠিকঠাক চলছে এবং তোমরা সবাই ভালো আছো। তাহলে সেক্ষেত্রে আমরা আজকে শুরু করছি ক্লাস 12-এর ম্যাগনেটের টপিক। তো ম্যাগনেট নিয়ে প্রথম যে টপিকটা আমাদের আছে সেটা হচ্ছে কি, কোনো একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডটার ভ্যালু কত, ডিরেকশন কত, এভরিথিং। তো এই সংক্রান্ত কিছু আলোচনা তোমরা ক্লাস 10 বা ছোট ক্লাসগুলোতে করেছো। ফার্স্ট ছিল হচ্ছে ওরস্টেড এক্সপেরিমেন্ট। তো তিনি কি করলেন, দেখা গেল যে কোনো একটা তারের পাশে যদি কোনো একটা ম্যাগনেটিক নিডলকে নিয়ে আসা হয়, তাহলে সেই ম্যাগনেটিক নিডলটা উনি দেখলেন যে ডিফ্লেকশন হয়। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে দেখেছি, কোনো ফিল্ডে কোনো একটা প্লেসে যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, তো সেই ফিল্ডের মধ্যে একটা কিউ টেস্ট চার্জ যদি নিয়ে আসা হয়, যদি ওই টেস্ট চার্জটা কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করে, তাহলে বলতে হবে ওই পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড আছে এবং ওই টেস্ট চার্জটা যে ডিরেকশনে ফোর্স এক্সপিরিয়েন্সটা করবে সেটাই হচ্ছে ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। ম্যাগনেটের ক্ষেত্রে সিমিলার, কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আছে কিনা সেটা বোঝার জন্য আমরা ম্যাগনেট নিডলকে নিয়ে আসি। তো নিডলের দুটো পোল আছে, একটা নর্থ পোল এবং সাউথ পোল। তা নর্থ পোল যদি ডিফ্লেক্টেড হয়, অবভিয়াসলি সাউথ পোল ডিফ্লেক্টেড হবে। তাহলে মানে নর্থ পোল বা সাউথ পোল যে কোনো, মানে নর্থ পোলটা যদি ডিফ্লেক্ট হয় তাহলে বলবো যে হ্যাঁ, নর্থ পোল ওই পয়েন্টে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এবং নর্থ পোল যে ডিরেকশনে ডিফ্লেক্টেড হবে বলবো ওটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তাহলে কোনো একটা প্লেসে ম্যাগনেটিক ফিল্ড আছে কিনা সেটা বোঝার জন্য একটা নিডলের দরকার প্রয়োজন পড়বে। তো ওরস্টেড এটা দেখলেন। নেক্সট, পরবর্তীকালে অ্যাম্পিয়ার সুইমিং রুল। তো অ্যাম্পিয়ার সুইমিং রুল আবার কি, যে সেটাও ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাকে বোঝানোর জন্যই, যে কোনো একটা ব্যক্তি যেদিকে কারেন্ট যাচ্ছে সেই বরাবর যদি সুইম করে, তাহলে তার লেফট হ্যান্ড যেদিকে থাকবে সেই দিকে নর্থ পোল ডিফ্লেক্টেড হবে, অর্থাৎ তার মানে ওই দিকেই ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে। তো সেখানে একটা ইমাজিনারি একটা ভিউ আমাদের আনতে হচ্ছে, যে একজন ব্যক্তিকে সুইম করাতে হচ্ছে, কোন দিকে সুইম করবে, যেদিকে কারেন্ট যাবে সেদিকে, এবং অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু চোখটা থাকবে হচ্ছে তোমার ওই ওয়্যারের দিকে। তাহলে আমরা বলবো যে ডিফ্লেকশনটা হবে টুয়ার্ডস তার লেফট হ্যান্ড যেদিকে থাকবে সেদিকে। তো একটা ভিজুয়ালাইজ করতে হচ্ছে, একটা 3D একটা ভাবনা চিন্তা আনতে হচ্ছে। তার থেকে আর একটা সিম্পলিফাইড হয়ে চলে এলো, সেটা হচ্ছে কি রাইট হ্যান্ড রুল। রাইট হ্যান্ড রুলটা কি বলে, যেদিকে কারেন্ট, এটা দিয়ে আমি একটু এঁকে দেখাই, যে ম্যাগনেটিক ফিল্ড যদি কোনো একটা প্লেসে এরকম একটা কারেন্টের ডিরেকশনটা যদি এদিক বরাবর হয়, তাহলে আমাদের বুড়ো আঙুলটা যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে। এই অবস্থায় যেই বরাবর আমরা 4টে আঙুল দিয়ে কার্ল করছি, মানে হাতটা মুষ্টি করছি, সেদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। অবভিয়াসলি বোঝা যাচ্ছে, যদি এইভাবে যদি আমাদের বুড়ো আঙুলটা উপরে রেখে রাখি, তাহলে কার্ল করা মানে হচ্ছে একটা সার্কেল। অ্যাকচুয়ালি তাই, যে কোনো একটা ওয়্যার যার গেলে তার চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা হয় দ্যাট ইজ সার্কুলার, মানে লাইন্স অফ ফোর্স যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের সার্কুলার হবে। লাইন্স অফ ফোর্স মানে প্রত্যেকটা পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করা হয়, তাহলে সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তাহলে এই যদি কারেন্ট হয় ডান দিকের কোনো একটা পয়েন্ট, ডান দিকের কোনো পয়েন্ট মানে এদিকের কোনো একটা পয়েন্ট আমরা যদি কনসিডার করি, তাহলে এদিক বরাবর কারেন্ট বুড়ো আঙুল, তাহলে বুড়ো আঙুল যদি ডান দিকে রাখি, তাহলে ডান দিকের কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টটাতে আমরা হাতটা মুষ্টি করলে কোন দিকে যাচ্ছে, বোর্ডের ভেতরের দিকে যাচ্ছে। তাহলে একদম এই পি পয়েন্ট যদি আমরা কনসিডার করি, তাহলে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা হবে বোর্ডের ভেতরের দিকে। বোর্ডের ভেতরের দিকে কোনো ভেক্টর যদি যায়, বিশেষ করে ম্যাগনেটিক ফিল্ডে এর ব্যাপক গুরুত্ব আছে, সেটাকে আমরা ক্রস ম্যাগনেটিক ফিল্ড বলি, মানে বোর্ডের ভেতরের দিকে যাচ্ছে। কেন এরকম বলা হয়, ওই যে তীর হয় না মহাভারতে, রামায়ণে তোমরা জানো, ওই তীরটা দিয়ে যদি টেনে দেওয়া হয়, তা তীর যখন বোর্ডের ভেতরের দিকে যদি যায়, তাহলে আমরা দেখতে পাবো ক্রস, যেটা ধরে টানা হয়েছে সেজন্য ক্রস। আর বোর্ড থেকে যদি বাইরের দিকে আসে, মানে আমাদের দিকে যদি একটা তীরটা আসে, তাহলে ওই সামনের অংশটা দেখবো, তাই ডট রিপ্রেজেন্ট করা হয়। তাই এই সাইডে যদি আবার দেখা হয় বুড়ো আঙুলের দিকে, তাহলে কোনো পয়েন্ট আবার এদিকে বুড়ো আঙুল উপরের দিকে, এদিকে কোনো যদি পয়েন্ট হয়, যদি এদিকে কোনো একটা পয়েন্ট হয়, তাহলে দেখো আবার তখন আমাদের হাতটা কোন দিকে আসছে, বাইরের দিকে আসছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টে দাঁড়াবে হচ্ছে ডট ম্যাগনেটিক ফিল্ড, বোর্ড থেকে বাইরের দিকে। এই এবং বোর্ডের, এবার তুই মানে মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে শুধুমাত্র কি এই সাইড আর ওই সাইড হতে পারে? একটা বোর্ড, এই আমাদের যে বোর্ড, তার পেছনের দিকের কোনো পয়েন্ট বা সামনের দিকে কোনো পয়েন্টের ক্ষেত্রে কি হবে, তাও হবে। এই যে এই বুড়ো আঙুল উপরের দিকে, তোমার সামনের দিকে পয়েন্ট মানে এদিকে আসছে, হাতটা মুঠো করলে মানে এইদিকে কোনো পয়েন্টের জন্য আমার দিকে। আর যদি বোর্ডের ভেতরের দিকে যাও এইদিকে বরাবর, তাহলে হাতটা মুঠো হচ্ছে কোন দিকে, এই সাইডে। তাহলে
বোর্ডের ভিতরে কোনো পয়েন্টের জন্য আসবে কিন্তু বোর্ডের এই সাইডে, আর আমার এই বোর্ডের বাইরে দিয়ে কোনো পয়েন্টের জন্য এদিক বরাবর আসবে। মানে মনে মনে এখানেও ভাবতে হচ্ছে যে আমি যদি এইভাবে একটা সার্কেলটা ড্র করি, এইটা বোর্ডের ভেতরের দিকে ঢুকছে, এটা বোর্ড থেকে বাইরের দিকে আসছে, তাহলে এই বরাবর সার্কেল ড্র করলে যে কোনো পয়েন্টে তুমি ট্যানজেন্ট ড্র করলেই পেয়ে যাবো হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কত। সেটার জন্য ভিউটাকে আমরা যদি, এখন কারেন্ট যাচ্ছে উপরের দিকে, আমি যদি ব্যাপারটাকে এমন করি বোর্ড থেকে বাইরের দিকে কারেন্টটা আসছে, অর্থাৎ কি আমরা পুরো ভিউটাকে প্লেনটাকে এরকম করে দিলাম, এটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম, তাহলে কোন দিকে আসবে, বাইরের দিকে আসছে, তাহলে তখন কারেন্টকে আমরা রিপ্রেজেন্ট করি ডট দিয়ে। তাহলে বোর্ডের ভেতরের যে পয়েন্টটা এখন আছে, বোর্ডের ভেতরের দিকে যে পয়েন্টটা আছে ওটাও তাহলে একই রকম ভাবে এরকম থেকে এই ঘুরে এসছে, ভেতরের পয়েন্টটাও বাইরের দিকে চলে আসবে, তাহলে বাইরের পয়েন্ট একটা চলে আসছে এইদিকে। তাহলে আবার কারেন্ট তখন ডট কেন, কারণ আমরা এখান থেকে টপ ভিউ নিচ্ছি, এখান থেকে দেখছি, এটা দেখার সময় আমাদের চোখ আছে কিন্তু এরকম একটা জায়গাতে, এখানে আমাদের চোখ, তাই সেক্ষেত্রে চোখের দিকে কারেন্ট যাচ্ছে, তাই চোখ মানে আমাদের বাইরের দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে সেই অবস্থায় কারেন্ট তখন বুড়ো আঙুল তাহলে তোমার দিকে উপরে আসবে, আর ওপরের পয়েন্টটা তার জন্য কোন দিকে, এইভাবে, তাহলে বুড়ো আঙুল এদিকে আছে, হাত ঘোরা মুঠো করছে এদিকে, তাহলে আমাদের বুড়ো আঙুলটা 4টে আঙুল কার্ড করলো এদিক বরাবর। এই হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড রুল। কিন্তু এতে করে বা অ্যাম্পিয়ার সুইমিং রুল থেকে বলো বা হচ্ছে তোমার ওরস্টেড এক্সপেরিমেন্ট, এই 3 ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন পেয়েছি, কিন্তু এমন কিছু পাইনি যার মাধ্যমে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডটাও পেতে পারি। তো ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই সঠিকভাবে পাওয়ার জন্য একটা সুন্দর একটা ল হলো বায়ো সাভার্ট ল। বায়ো একটা টি একটা এখানে অ্যাবসেন্ট আছে, বায়োট সাভার্ট ল। তাহলে স্টার্ট করি এখান থেকে, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ক্লাস 12-এ স্টাডি শুরু হয় বায়ো সাভার্ট ল থেকে। চলো যেটা বললাম এতক্ষণ ধরে, যদি কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, সেই কারেন্টটা যদি আমাদের আই হয়, তাহলে এই কারেন্টের জন্য ডান দিকে কোনো একটা পয়েন্ট পিতে আমরা ম্যাগনেটিক ফিল্ড কি হবে, কোন দিকে হবে সেটা আমরা পেয়ে গেছি, এবং এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আছে কি নেই সেটা বোঝার জন্য এখানে যদি আমরা একটা কম্পাস রেখে দিই, তাহলে নর্থ পোল সাউথ পোল থাকবে, নর্থ পোলটা ডিফ্লেক্ট হবে, এবং কারেন্টের ডিরেকশনটাকে যদি পাল্টে দেওয়া হয় তাহলে এই একই পয়েন্টের ডিফ্লেকশনটাও দেখা গেল পাল্টে গেছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এই ম্যাগনেটিক, এই কারেন্ট ক্যারিং ওয়্যার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে এবং তার একটা প্রপার ডিরেকশন আছে, যেটা আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম। তা উনি বলছেন যে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোকেই বোঝানোর জন্য উনি বলছেন ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই ইন্টু ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব। এই হচ্ছে উনি একটা ফর্মুলা টাইপের বললেন যে ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের, এবং এখান থেকে বি ইকুয়াল টু যদি বের করতে চাওয়া হয় তাহলে ইন্টিগ্রেশন মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টিগ্রেশন ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব। এখানে ডিএলটা কি, ডিএল হচ্ছে একটা স্মল কারেন্ট এলিমেন্ট, একটা ছোট্ট একটা অংশ কারেন্ট এলিমেন্ট বলছি, এবং তার ডিরেকশনটা কোন দিকে, যেদিকে কারেন্ট যায় সেদিকে, তাহলে এটা হয়ে গেল ডিএল এর ম্যাগনিটিউড এবং ডিরেকশন, ম্যাগনিটিউড এইটুকু। আর কি, এই ছোট যে ম্যাগনেটিক ফিল্ড, ছোট যে ডিএল আছে, ডিএল থেকে এই পি পয়েন্ট পর্যন্ত যোগ করে দিলে যে ভেক্টরটা দাঁড়াবে, ডিরেকশনটা কিন্তু ডিএল থেকে ওই পি পয়েন্টের দিকে, এটা হচ্ছে ডিএল ক্রস আর এর ডিরেকশন, আর এর ডিরেকশন। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন পেতে গেলে আমাকে পেতে হবে কি, ডিএল ক্রস আরটাকে জাস্ট দেখতে হবে, ডিএল ক্রস আর এর ডিরেকশন যেদিকে সেটাই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। একটু মিলিয়ে দেখি, একটু আগে সুইমিং রুল বা আমাদের রাইট হ্যান্ড রুল সেখান থেকে যা বলা হয়েছিল সেটার সঙ্গে মিলছে কিনা। তাহলে ডিএল হচ্ছে কোন দিকে, উপরের দিকে, তাহলে ডিএল, আর আর কোন দিকে, এইদিকে, তার ক্রস প্রোডাক্ট ডিএল ক্রস আর, ডিএল উপরের দিকে, আর হচ্ছে তোমার এই পয়েন্টে ডিএল উপরের দিকে, কারেন্ট যেহেতু উপরের দিকে আছে তাহলে ডিএল ক্রস আর, বুড়ো আঙুল ভেতরের দিকে আছে, তার মানে পি পয়েন্টে ক্রস ম্যাগনেটিক ফিল্ড হবে। একটু আগে আমরা কিন্তু এটাই পেয়েছিলাম। তাহলে কোনো এই ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা পেয়েছি তার দুটো পার্ট, একটা হচ্ছে ম্যাগনিটিউড পার্ট আর একটা হচ্ছে ডিরেকশন পার্ট। তার ডিরেকশন পার্টটা পেতে গেলে আমরা সবসময় বের করব জাস্ট ডিএল ক্রস আর কোন দিকে,
তাহলে এখানে আমাদের খুব আর্বিট্রারি চিন্তা ভাবনা করতে হচ্ছে না যে কেউ সুইম করছে কোন দিকে, বা এটা মনে মনে ভেবে নিতে হচ্ছে না তাহলে কোন দিকে আসবে, সার্কেলটাকে ঘোরাতে হবে, কিছু না। শুধুমাত্র আমরা করবো হচ্ছে ডিএল ক্রস আর যেদিকে, সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। ডিএল কোন দিকে, যেদিকে কারেন্ট যায় সেটাই হচ্ছে ডিএল, আর কোন দিকে, ওই কারেন্ট এলিমেন্ট থেকে ওই পি পয়েন্ট পর্যন্ত, মানে যে পয়েন্টকে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা চাইছি ওই বরাবর যোগ করে দিলে যে পজিশন ভেক্টরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আর এর ডিরেকশন। তারপর ক্লাস 11-এ আমরা ক্রস প্রোডাক্টের ডিরেকশন ম্যাগনিটিউড দুটোই দেখেছিলাম, তাহলে ডিএল ক্রস। নেক্সট হচ্ছে তার একটা ম্যাগনিটিউড পার্টও থাকবে। তাহলে আবার এখান থেকে এটা যদি আমাদের 1 নম্বর এখান থেকে যদি চলে আসি, তাহলে মড ডিবি ইকুয়াল টু আসবে, মড ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ডিএল আর আর এর এই মাঝের অ্যাঙ্গেলটা যদি আমাদের বলে দিই আমরা থিটা, তাহলে এ ক্রস বি মানে আসছে কত, ডিএল ইন্টু আর ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই আর কিউব, এখানে একটা কেটে গিয়ে আর স্কোয়ার থাকছে। তাহলে ম্যাগনিটিউড পার্ট পেতে গেলে মিউ নট আর বাই 4 পাই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটাই ডিবি এর ম্যাগনিটিউড। দ্য ডিএল ওই এলিমেন্টারি লেন্থের লেন্থ ইন সাইন থিটা, যেখানে থিটা হচ্ছে ডিএল আর আর এর মাঝের অ্যাঙ্গেল ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা হয়ে গেল আমাদের ম্যাগনিটিউড পার্ট, এটা হয়ে গেল ডিরেকশন পার্ট, এটা হচ্ছে ম্যাগনিটিউড পার্ট। এবার নেক্সট একটা কথা আমরা এখানে বলে দিলে ব্যাপারটা খুব সুবিধা হয়। আমরা ক্রস প্রোডাক্টে একটা জিনিস পড়েছিলাম যে এ ক্রস বি এর ডিরেকশনটা কোন দিকে হবে, পারপেন্ডিকুলার টু দি প্লেন কন্টেইনিং এ অ্যান্ড বি, অর্থাৎ এ আর বি যে প্লেনে থাকবে এ ক্রস বি সেই প্লেনটার সঙ্গেই পারপেন্ডিকুলার হবে। তাহলে এখান থেকে একটা জিনিস খুব সহজ, আমি এখানে দেখো ডিএলটাও বোর্ডের প্লেনে এঁকেছি, আরও বোর্ডের প্লেনে এঁকেছি, তাহলে ডিএল ক্রস আরটা কোনো অবস্থাতেই বোর্ডের প্লেনে হবে না, বোর্ডের প্লেনে পারপেন্ডিকুলার হবে। তাই যদি মনে মনে একবার ভেবে নেবে যে ডিএল আর আর যদি আমাদের বোর্ডের প্লেনে হয়, তাহলে বি ভেক্টর যেটা সেটা হয় বোর্ডের ভেতরের দিকে হবে না বোর্ড থেকে বাইরের দিকে হবে, যে কোনো একটা হবে, কিন্তু কোনো অবস্থাতেই বি ভেক্টর এখানে থাকবে না, বোর্ডের প্লেনে থাকতে পারে না। একই রকম ভাবে যদি এমন কোনো একটা ফিগার দেওয়া হলো যেখানে আর বা ডিএল সেটা হচ্ছে বোর্ডের প্লেনে আঁকতে পারিনি, ডিএল আঁকতে পেরেছি কিন্তু আর আঁকতে পারিনি, তাহলে ডিএল ক্রস আরটা আবার বোর্ডের প্লেনে হবে এবং সেটা ডিএল এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে, আর এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে। এই মানে ফর এক্সাম্পল যদি আমরা বলি যে একটা কারেন্ট ক্যারিং একটা স্পেশাল কেস, যে কারেন্ট মনে করো ডট বলা আছে, মানে বোর্ড থেকে বাইরের দিকে আসছে, আর এরকম একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলেছে, এই পি পয়েন্ট। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ও ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড পার্টটা আমরা পরে আসছে, ডিরেকশনটা পুরো সহজে দেখো, এটা কারেন্ট যেহেতু বোর্ডের বাইরের দিকে আসছে মানে কারেন্টটাকে আমি বোর্ডের প্লেনে আঁকতে পারিনি, কিন্তু আর ভেক্টরটা হচ্ছে ডিএল থেকে আর বি পর্যন্ত যোগ করে দিয়েছে, তাহলে এটা হচ্ছে আর ভেক্টরটাকে কিন্তু আমি বোর্ডের প্লেনের সঙ্গে আঁকতে পেরেছি। তাহলে যে বি ভেক্টরটা হবে সেটা বোর্ডের প্লেনেই হবে, পারপেন্ডিকুলার হবে না, কেননা ডিএল ভেক্টরটাকে আমি বোর্ডে আঁকিনি। তাহলে ডিএল ক্রস আর ভেক্টরটা বোর্ডের প্লেনে হবে। এবার বোর্ডের প্লেনে হবে এবং বোর্ডের প্লেনে আঁকা মানেই হচ্ছে যে সি ভেক্টরটা, এই যে ডিএল ক্রস আর ভেক্টরটা ডিএল এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়, আর এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়। তাহলে ডিএল ভেক্টরটা যদি বোর্ড থেকে বাইরের দিকে আসে, তাহলে ডিবিটা বোর্ডের প্লেনে আঁকা মানেই কিন্তু পারপেন্ডিকুলার হয়ে গেল, কারণ একটা ভেক্টর এই ডিএলটা বোর্ডের পারপেন্ডিকুলার, এই যে তার মানে বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার ডিএল আছে। তাই আমি যদি বিটাকে বোর্ডের প্লেনে আঁকি তাহলে কিন্তু এই ফার্স্ট কন্ডিশন যে ডিএল এর সঙ্গে বি এদের মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তারপরে আমরা এখান থেকে একটা পয়েন্ট বলে দিই যে ডিএল ইজ পারপেন্ডিকুলার টু বি। আবার 4 নম্বর আরেকটা পয়েন্ট এখান থেকে বলে দিই, সেটা হচ্ছে আর ইজ অলসো পারপেন্ডিকুলার টু বি, মানে বি ভেক্টরটা ডিএল ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, আর ভেক্টরের সঙ্গেও পারপেন্ডিকুলার হবে। তাহলে ডিএল এর সঙ্গে পারপেন্ডিকুলার হওয়ার জন্য বোর্ডের প্লেনে আঁকলেই হয়ে গেল, আর আর এর সঙ্গে পারপেন্ডিকুলার, আর এর সঙ্গে পারপেন্ডিকুলার মানে আইদার এটা এদিকে হবে নর এটা এদিকে হবে, যে কোনো একটা হবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এবার এদের মধ্যে কোনটা যেন ক্রস করা জানতে হবে। ডিএল হচ্ছে বোর্ডের বাইরের দিকে আছে, আর হচ্ছে এদিকে, দেখো বুড়ো আঙুলটা উপরের দিকে টিল করছে। ডিএল হচ্ছে তোমার দিকে ডট এঁকেছে, তাহলে ডিএল এদিকে আছে, আর হচ্ছে এই বরাবর আছে, তাহলে ডিএল এদিকে ডিএল ক্রস আর, ডিএল এদিকে ক্রস আর, ডিএল থেকে আর এর দিকে গেছে, বুড়ো আঙুলটা দেখো খেয়াল করে দেখো উপরের দিকে এরকম হয়ে আছে। সো দিস ইজ আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। আমাদের খুব সিম্পল ওয়েতেই আমরা কিন্তু এই ব্যাপারটা কিন্তু ওকে। তাহলে এই অবধি আসার পর এবার আমরা করবো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বের করবো কতগুলো কেসের জন্য। নাম্বার 1 এ ম্যাগনেটিক ফিল্ড
ডিউ টু স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। ব্যাপারটা এরকম যে এটা এই কারেন্ট ক্যারিং লং স্ট্রেট ওয়্যার, ফার্স্ট স্ট্রেট, তারপর এর সঙ্গে আমরা কিছু সাবস্ক্রিপ্ট যোগ করব, লং, সেমি লং মানে ইনফাইনাইট, সেমি ইনফাইনাইট এসব। তো ফার্স্ট অফ অল আমরা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে আই, এবং এখান থেকে পি ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা বের করব। এবার কোনো একটা স্ট্রেট লাইন থেকে ডিস্টেন্স বলতে অলওয়েজ ওই পি পয়েন্ট থেকে যদি পারপেন্ডিকুলার একটা ড্র করা যায়, ওই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই হচ্ছে ওয়্যার থেকে ডিস্টেন্সটা ক্লেম করা হয়, এটা স্ট্রেট লাইনের প্রপার্টি। তো আমরা বলছি এই ডিস্টেন্সটা হচ্ছে সাপোজ এ। তাহলে আমাদের এই লং ওয়্যারটার জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার জন্য ফার্স্ট আমরা ডিরেকশনটা কিন্তু বের করে নেওয়া যায়, সেটা হচ্ছে কি ডিএল ক্রস আর থেকে। ডিএল যেদিকে কারেন্ট সেদিকে হচ্ছে ডিএল, আর ক্রস প্রোডাক্ট আর এর ডিরেকশনটা হচ্ছে তোমার টুয়ার্ডস রাইট সাইড, তার বুড়ো আঙুলটা ভেতরের দিকে আছে। তাহলে পি পয়েন্টে এই ম্যাগনেটিক ফিল্ডটা দাঁড়াবে হচ্ছে তোমার ক্রস ম্যাগনেটিক ফিল্ড, এখানে ক্রস ম্যাগনেটিক ফিল্ড হলো ফার্স্ট ডিরেকশন পেয়ে গেল। এবার ম্যাগনিটিউডের জন্য আমার দরকার হচ্ছে ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তো ডিএল বলতে কি বোঝাবে, একটা ছোট একটা ওয়্যার আমরা কারেন্ট ক্যারিং একটা কারেন্ট এলিমেন্ট নিয়ে নিলাম, এবং সেটা কিনা এই যে ফুট অফ দি পারপেন্ডিকুলার যদি এটাকে ও বলে দেওয়া হয়, তাহলে ও থেকে এই ডিস্টেন্সটাকে আমরা বলবো এল, মানে ও থেকে যেটা পারপেন্ডিকুলার যেটা আমরা ড্র করেছিলাম সেই পারপেন্ডিকুলার পয়েন্টটা থেকে এল ডিস্টেন্স দূরে আমরা ডিএল এলিমেন্টটাকে নিলাম। তো ফার্স্ট এইটুকু এলিমেন্টের জন্য পি পয়েন্টে কত ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন করব, তাকে কমপ্লিট ওয়্যারের জন্য ইন্টিগ্রেশন। তাহলে এটার জন্য আমরা কি করি, তাহলে এখান থেকে একটা ও আর পি এই পয়েন্টটা এই ডিএল আর এই পি পয়েন্ট যোগ করে দেওয়া হলো। তাহলে এটাই হলো আমাদের আর এর ডিরেকশন, আমরা শুধু ম্যাগনিটিউড নিচ্ছি, তাহলে এটা হলো কারণ ডিরেকশন পার্টটা আমাদের হয়ে গেছে। তাহলে এটা ডিসটেন্সটাই হচ্ছে আমাদের এখানে আর, এবং আরেকটা কি এই যে সাইন থিটা যেটা লেখা হয়েছে, থিটাটা হচ্ছে ভেক্টর ডিএল আর ভেক্টর আর এর মাঝের অ্যাঙ্গেল। ভেক্টর ডিএল এর ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে, কারণ কারেন্টটা যাচ্ছে নিচ থেকে উপরের দিকে, আর আর হচ্ছে এই ডিএল থেকে পি পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স যোগ করলে যেটা, মানে এটা হচ্ছে আমাদের আর এর ডিরেকশন আর এটা হচ্ছে ডিএল এর ডিরেকশন। তাহলে এদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে আমাদের এইখানে, এবং দ্যাট ইজ ইকুয়াল টু থিটা। তাহলে আমার দরকার এবার ডিএল সাইন থিটা বের করবো। তাহলে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে ক্যালকুলেশন করাটা একটু ডিফিকাল্ট হওয়ার জন্য আমরা কি করলাম, একটা ছোট একটা এই অ্যাঙ্গেলটাকে ফাই বলে ক্লেম করে দিলাম। তাহলে অবভিয়াসলি ম্যাথমেটিক্যালি কিন্তু আমরা থিটা আর ফাই এর মধ্যে একটা রিলেশন আমাদের আনা যাবে, এবং যাবতীয় যা কিছু এখানে আছে সবই এই এর টার্মে আনবো, কারণ এখানে একমাত্র যেটা নোন টার্ম আমাদের মানে যেটা রেসপেক্টে বের করবো সেটা হচ্ছে এই এ ডিস্টেন্সের ওপর। তাই আমাদের এখানে ডিএল বা সাইন থিটা বা আর এই তিনটে যে ফ্যাক্টর আছে সব কি আমরা ট্রাই করব যেন এ এবং এই ফাইয়ের রেসপেক্টে আনা যায়। তো সেই কারণে জন্য যেহেতু ওয়্যারটা আমি এখান থেকে একদম এই অবধি হয়েছে, আমি নাম দিই, মনে করো এ এটা পয়েন্ট আর এটা হচ্ছে শেষ পয়েন্টটা হচ্ছে বি। তাহলে পি থেকে এ পর্যন্ত যোগ করে দিলে তাহলে একটা ফাই পাওয়া যাবে, মানে ফাইটা হচ্ছে কি তার মানে পি পয়েন্টের সঙ্গে ডিএল এর কানেক্ট করলে যে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে, এ হচ্ছে আমাদের এ, আর এই পি পয়েন্ট থেকে ডিএল পর্যন্ত যোগ করলে যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা, মানে এখান থেকে এই অবধি পর্যন্ত অ্যাঙ্গেলটা ফাই। তা যখন এখানটা কারেন্ট এলিমেন্ট এই পার্টটা যদি আমাদের এখানে থাকতো তখন আমাদের অ্যাঙ্গেলটা কোনটা হতো, এই হচ্ছে আমাদের এর মানে রেফারেন্স লাইন, আর অ্যাঙ্গেলটা হচ্ছে এইভাবে, মানে তখন এখান থেকে শুরু করে এই অবধি আসতো, নিচের দিকে রেফারেন্স লাইন থেকে নিচের দিকে নামছে, তার মানে এই পয়েন্টে যোগ করলে তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা এই কারণে বলবো হচ্ছে মাইনাস বিটা, মাইনাস অ্যাঙ্গেল। আর যখন এখানে বি পয়েন্টটা হচ্ছে শেষ একদম ওয়্যারের, তাহলে বি থেকে আবার যদি আমি পি পর্যন্ত যোগ করে দিই তাহলে সেটা যেটা দাঁড়াবে এই অ্যাঙ্গেলটা আমাদের আসবে হচ্ছে প্লাস, তাহলে এটা হচ্ছে আলফা। রেফারেন্স লাইন হচ্ছে আমাদের ওপি, তার থেকে তারের শেষ প্রান্ত বি পর্যন্ত যোগ করলে যেহেতু এটা উপরের দিকে উঠছে রেফারেন্স লাইনে তাই জন্য প্লাস আলফা, আর রেফারেন্স লাইন থেকে নিচের দিকে বলেছে মাইনাস বিটা। তাহলে একটুখানি জাস্ট বলি, যদি আমাদের কেসটা এমন হতো এই হচ্ছে পি আর তারটা হচ্ছে এরকম এইটুকু অংশ, তাহলে দেখো এখানে পারপেন্ডিকুলার মানে হচ্ছে এই হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে সেক্ষেত্রে এই এ পয়েন্ট তখন এটা হতো আর বি পয়েন্ট হচ্ছে আমাদের এইখানে। তাহলে এ থেকে পি পর্যন্ত যোগ করে দিলে এই অ্যাঙ্গেলটা তখন এটাও উপরের দিকে, তাই এটাও হতো আমাদের প্লাস বিটা, আর বি এর সঙ্গে যোগ করে দিলে এটা তখন এটাও উপরের দিকে, তাই জন্য হতো প্লাস আলফা। একই লজিকে যদি আমাদের তারটা হতো এই রকম,
তাহলে সেমভাবে এখান থেকে এই অবধি এটা দ্বারা হচ্ছে আমাদের মাইনাস বিটা, এবং এখান থেকে এই অবধি আসতে হচ্ছে আমাদের মাইনাস আলফা। তাহলে রেফারেন্স লাইনের নিচে মানেই হচ্ছে তোমার নেগেটিভ, আর ওপরের দিকে মানে হচ্ছে আমাদের পজিটিভ। আমরা ফর দিস টাইমিং নেগেটিভ পজিটিভ মিলিয়ে করছি, পরে আমরা এই দুটো কেসই সেপারেটলি ডিসকাস করব, ঠিক আছে? এটা আমি একটুখানি মুছে দিলাম এই পার্টটা, কারণ ক্যালকুলেশনটা করতে গেলে জায়গা লাগবে আমার। তাহলে এবার আমরা ডিসটেন্সটা বা কনসিডার করি, সবটাই বললাম আমরা ইন টার্মস অফ ফাই, এবং আমাদের এর রেসপেক্ট আনতে হবে। ফর দিস ফ্রম ট্রায়াঙ্গেল, এখানে একটা পয়েন্ট নাম দিয়ে দেওয়া যেতে পারে, এই পয়েন্টটা সেটা যদি ডি পয়েন্ট হয় তাহলে ডিওপি, ফ্রম ট্রায়াঙ্গেল ডিওপি, এই ট্রায়াঙ্গেলটা থেকে কি কি পেতে পারি আমরা? ফার্স্ট দেখো, এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল বিডিপি, এক্সটেরিয়র অ্যাঙ্গেল বিডিপি, যেটাই কিনা আমাদের থিটা, এটাই হচ্ছে সাম অফ টু ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে এটা একটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে ফাই। তাহলে থিটা ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে গেল 90 প্লাস ফাই, আর আমার দরকার এখানে সাইন থিটা। তাহলে নেক্সট স্টেপ হয়ে গেল, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 প্লাস ফাই, সাইন 90 প্লাস ফাই ইকুয়াল টু কস ফাই। নিশ্চয়ই এতদিনে তোমরা ট্রিগোনোমেট্রি শিখে গেছো। তা সাইন থিটা ইকুয়াল টু কস ফাই, নাম্বার 1। তাহলে ফাই এর রেসপেক্টে আমাদের টার্গেট ছিল আনা, তাহলে একটা এনে ফেললাম। এবার ডিএল এবং আরকেও একই রকম নিয়ে আসবো। তাহলে আবার দেখো এই ট্রায়াঙ্গেলটা থেকেই, আবার এই সেম ট্রায়াঙ্গেল, এই ডিওপি ট্রায়াঙ্গেলটা থেকেই এটা হচ্ছে এল আর এটা হচ্ছে এ। তাহলে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, এই ট্রায়াঙ্গেলটা থেকে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, এরকম যদি আমি ছোট করে ডান দিকে এঁকে নিই, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে পি, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে ফাই। এটাকে আমরা নিয়েছি হচ্ছে এল, এটাকে নিয়েছি হচ্ছে এ। তাহলে এল বাই এ ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে আবার এল বাই এ ইজ ইকুয়াল টু, যদি আমাদের ট্যান ফাই এখানে অ্যাঙ্গেল, তাহলে এল ইজ ইকুয়াল টু আসছে এ ট্যান ফাই, और এখান থেকে ডিএল ইজ ইকুয়াল টু আসবে এ সেক স্কোয়ার ফাই ডি ফাই, এ সেক স্কোয়ার ফাই ডি ফাই, ডিএল ইকুয়াল টু, এটাকে করে দিলাম 2 নম্বর ইকুয়েশন। তারপর এ টার্মে নিয়ে এসেছি ডিএলটাকে, আর দরকার আমার আর কে নিয়ে আসা ইন টার্মস অফ এ অ্যান্ড ফাই, সেম ট্রায়াঙ্গেল থেকে। এবার এ বাই আর, এ এটা হচ্ছে আমাদের আর, এ বাই আর ইকুয়াল টু কস ফাই। তাহলে আবার এ ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু কস ফাই, और এখান থেকে r ইজ ইকুয়াল টু cos ফাই নিচে চলে এসেছে, তাহলে a sec ফাই। বাস, সবগুলোকে আমরা ইন টার্মস অফ নিয়ে চলে এসেছি a and ফাই। এবার জাস্ট ভ্যালুগুলো পুট করে দিই, এদিকে চলে আসি। দেয়ারফর mod b ইজ ইকুয়াল টু মিউ নট i বাই 4 পাই। এখানটা কিন্তু আমরা জাস্ট ক্যালকুলেশনে রেখেছি, আমাদের পরের কন্টিনিউয়েশন হচ্ছে এইখানে ইন্টিগ্রেশন ডিএল, ডিএল এর জায়গায় লিখবো হচ্ছে a sec স্কয়ার ফাই ডি ফাই, ডিএল এর জায়গায় লিখছি a sec স্কয়ার ফাই ডি ফাই, সাইন ফাই সাইন থিটা ইকুয়াল টু লিখবো cos ফাই, আবার নিচে আসছে হচ্ছে r স্কয়ার মানে a স্কয়ার sec স্কয়ার ফাই, sec স্কয়ার ফাই ক্যান্সেল, একটা a ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি এটা ইন্টিগ্রেশনের বাইরে যদি নিয়ে আসা যায়, তাহলে মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই a, ইন্টিগ্রেশন এখান থেকে আসবে cos ফাই ডি ফাই। এবার নেক্সট কামস টু দ্য পয়েন্ট ইন্টিগ্রেশন লিমিট। তাহলে অবভিয়াসলি আমরা প্রথমে যে ডিসকাশন করেছিলাম, এখানে কারেন্টটা a থেকে b এর দিকে যাচ্ছে, তাহলে a এর সঙ্গে প্রথমে p পয়েন্ট যোগ করে যে অ্যাঙ্গেলটা পাওয়া গেছে, তাহলে এটা হচ্ছে এখান থেকে মাইনাস বিটা, আর ফাইনাল এখানে b পয়েন্ট পৌঁছেছে, b পয়েন্ট থেকে এটা যোগ করলে যেটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের আলফা। তাহলে cos ফাই কে ইন্টিগ্রেট করলে হয় প্লাস sin ফাই, তাহলে এখান থেকে প্লাস sin ফাই যদি হয়ে যায় sin ফাই, কিন্তু লিমিট এখানে মাইনাস বিটা, এখান থেকে হচ্ছে আলফা, তাহলে অবভিয়াসলি এখানে পুট করলে আসবে sin আলফা মাইনাস sin অফ মাইনাস বিটা। ওকে, তাহলে sin অফ মাইনাস বিটা হচ্ছে মাইনাস sin বিটা, আবার অলরেডি আগে একটা মাইনাস সাইন আছে, তাহলে আমরা একটু স্টেপটা জাম্প করলাম, ইকুয়াল টু চলে আসছে, আমি এটা এখান থেকে উপরে পাঠিয়ে দিচ্ছি, এটা বায়োসভার তোমাদের এটাকে কপি করা হয়ে গেছে, তাই জন্য আমি শুধুমাত্র এই পার্টটা থাকুক এইটুকু অংশ আমি অফ করে দিয়ে একদম ফর্মুলা, তাহলে আমাদের ফাইনাল চলে এলো ইনফাইনাইট লং ওয়্যার স্ট্রেট ওয়্যারের জন্য মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ
এখান থেকে আসবে তাহলে সাইন আলফা প্লাস সাইন বিটা। এটা হয়ে গেল আমাদের বিটার ক্যালকুলেশন। এবার যেমন আমি বললাম যে কিছু এখান থেকে কিছু কেস বলবো। দেখো এই ফর্মুলাটা এখন বোর্ডের মধ্যে থাক, এটা কপি করে নিচ্ছ, কপি করে নাও। শুধুমাত্র আমাদের দেখো এই ট্রায়াঙ্গেলটা ফলো করলে এখানে এসে যাচ্ছে, সমস্ত কিছু নিয়ে আসতে পারছি। আর এটা মাথায় রাখো, ডিরেকশনের জন্য আমার দরকার ডিএল ক্রস আর, আর ম্যাগনিটিউড পার্টের জন্য ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। পুরোটা নোট করা হয়ে গেছে। এবার এর কিছু সাব কেস আমরা নিয়ে আসছি। তাহলে এরিয়া আন্ডারে বি কেসের মধ্যে চলে আসো, যে যদি আমাদের এরকম কেসটা হয় যে ইনফাইনাইট ওয়্যার বি কেসে এরি আন্ডারে নাম্বার 2 ফর ইনফাইনাইটলি লং ওয়্যার, ইনফাইনাইটলি লং ওয়্যার। ইনফাইনাইট ওয়্যারের জন্য কি পার্থক্য হবে? এই হচ্ছে ফাইনিট ওয়্যার, এখান থেকে আমরা ও পয়েন্টটা ছিল এবং এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট, কিন্তু এখানে এ পয়েন্টের কোনো এক্সিস্টেন্স নেই, যেটা এখানে এ পয়েন্ট বলেছিলাম এটা হচ্ছে ইনফাইনাইটলি চলছে। সিমিলারলি এদিকেও ইনফাইনাইট চলবে। তার মানে এখানে আমাদের যে আলফা এবং বিটা যে অ্যাঙ্গেলগুলো করা হয়েছিল, তাহলে আলফা অ্যাঙ্গেলটা একটু খেয়াল করে দেখো। আলফা অ্যাঙ্গেলটা কি ছিল? এখান থেকে যখন যোগ করেছিলাম এইটা হচ্ছে আমাদের আলফা ছিল। এবার যত আমাদের এই যদি আমাদের আলফা হয়, যতই তারটা আস্তে আস্তে বাড়বে আলফা অ্যাঙ্গেলটাও আস্তে আস্তে বাড়ছে। এবং ইনফাইনাইট যদি ওয়্যার হতে থাকে, খেয়াল করো আলফা অ্যাঙ্গেলটা বাড়তে বাড়তে তাহলে আলটিমেটলি 90 ডিগ্রি হয়ে গেল। একই লজিকে এখানে মাইনাস বিটা যেটা ক্লেম করা হয়েছিল, তাহলে এটাও আমাদের আলটিমেটলি দেখো বিটার নিচে দিকে নামতে থাকছে। তাহলে আরেকটা কথা এখানে বলে রাখি, এখানে বিটা বলে যে ফর্মুলাটা নেওয়া হয়েছিল আমি মাইনাস সাইনটা কনসিডার করে এনেছিলাম। তাই এই ধরনের কেসে আমি কিন্তু আর তখন যখনই তুমি এই ফর্মুলাটা ইউজ করবে তখনই কিন্তু আমরা অলরেডি ফর্মুলাটা সাজিয়েছি হচ্ছে আলফা এবং বিটাকে পজিটিভ এবং নেগেটিভ ধরে নিয়ে। এখানে মোট ভ্যালু নেওয়া হবে, তাহলে এখানে তাহলে আসবে আলফা ইকুয়াল টু আমাদের 90 ডিগ্রি অ্যান্ড বিটা ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা মড বি ইকুয়াল টু চলে আসবে, ফর্মুলাটা যদি বসিয়ে দিই তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ, এটা এ ডিসটেন্স, তাহলে সাইন 90 প্লাস সাইন 90, 1 প্লাস 1 2, তাহলে এখান থেকে আসবে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই। তোমার যদি মনে হয় যে স্যার আমি আলফা বিটাকে যদি আমি একদম প্রপার ওয়েতে যেমন আপনি বললেন এখানটা 90 ডিগ্রি মাইনাস 90, তাহলে কি হবে না? হ্যাঁ হবে। তাহলে আমাদের আবার ফিরে আসতে হবে এই জায়গাটায়, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ, এখান থেকে তুমি তখন বলছো হচ্ছে সাইন ফাই, সাইন ফাই। এবার অ্যাঙ্গেলটা তাহলে এদিকে আসবে হচ্ছে এটা -90, এদিকে আসছে +90। তুমি যদি এইভাবে করে দেখো তাহলে এই জায়গায় আসবে। আমি একটু বলি, তাহলে এখানে দেখো আলফা ইকুয়ালটা আমি কিন্তু আর কিছু ফর্মুলাটা ইউজ করলাম না, তা সাইন ফাই অ্যাঙ্গেলগুলোকে লেখা হয়েছে। নিচেটা হচ্ছে লোয়ার লিমিট -90, ওটা হচ্ছে আপার লিমিট +90। তাহলে এক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ, আমি লিখবো হচ্ছে প্রথমে এই ফাইয়ের জায়গায় +90 লেখা হচ্ছে, মাইনাস সাইন অফ, তাহলে তখন -90। আবার যেটাকে বললাম এই মাইনাস আর এই মাইনাস মিলেমিশে প্লাস হয়ে গিয়ে তাহলে আমাদের এই ফর্মুলাটা আসছে। তাই জন্য মানে ঘাবড়ানোর কিছু নেই বা কোনো প্রবলেম নেই, যে তুমি এভাবেও করতে পারো, তাহলেও আসবে কিন্তু আলটিমেটলি সাইন 90 প্লাস সাইন 90, এই একই জায়গায় আসবো মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই। এবং অবভিয়াসলি যদি কারেন্টের ডিরেকশনটা এদিকে একই রকম ভাবে আই যদি উপরের দিকে হয়, তাহলে আমাদের পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু ক্রসই হবে। আবার ডিএল উপরের দিকে আর এদিকে, তাহলে ডিএল ক্রস আর করলে বুড়ো আঙুল ভেতরের দিকে এই ক্রস। এবার ইনফাইনাইটটাকে যদি চেঞ্জ করে দিয়ে হয়ে যায় সেমি ইনফাইনাইট, আমি পরপর কেসগুলো করতে থাকবো, তোমরা দরকার পড়লে ভিডিওটাকে পজ করে নিয়ে একটুখানি নোট করে নেবে। আমি এবার এখানে জাস্ট পরে 3 নম্বরে চলে গেলাম, এখানে হচ্ছে একটা সেমি কথাটা অ্যাড করে দিলাম ফর সেমি ইনফাইনাইট। তাহলে সেক্ষেত্রে আমি চেঞ্জ এখানে ড্রয়িংয়ে কোথায় করব? ড্রয়িংয়ে আমাদের চেঞ্জটা আসবে, তাহলে এখানে চেঞ্জটা আসবে তো মানে কি, এই এদিকটা ইনফাইনাইট কিন্তু এদিকটা হচ্ছে ইনফাইনাইট নয়, এদিকটা হচ্ছে ফাইনাইট। যে আলফা ইকুয়াল টু দাঁড়িয়ে গেল 90 ডিগ্রি, কিন্তু বিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, কারণ বিটাটা হচ্ছে এখানে কিন্তু নিচের দিকে আর কোনো পার্ট নেই, ও আর এ পয়েন্ট সুপার ইম্পোজ করে গেছে, একই পয়েন্ট হয়ে গেছে, সো বিটা ইকুয়াল টু 0। তাহলে এই ফ্যাক্টরটা এই ফর্মুলা যদি ফেলে দিই
তাহলে আবার দেখো বি ইকুয়াল টু দাঁড়িয়ে গেল মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ, সাইন 90 জন্য 1 কিন্তু সাইন বিটা সাইন 0 জন্য 0, তাহলে এখানে আসছে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ। এবার সেমি ইনফাইনাইটে আবার আরেকটা কেস হতে পারে, সেটা হচ্ছে কি এদিকটা ইনফাইনাইট ঠিক আছে কিন্তু এই পয়েন্টটা হচ্ছে ফাইনাইট, মানে এবং তো এক্ষেত্রে কি আসছে এটা ইনফাইনাইট একদিকে কিন্তু এদিকে হচ্ছে একটা ফাইনাইট একটা লেন্থে শেষ হচ্ছে। তাহলে এবার যদি আবার আমি পি পয়েন্ট থেকে ও পয়েন্ট যদি যোগ করে দিই তাহলে আবার যখন নিচের দিকে আসছে, তাহলে বিটা নেগেটিভ যদি ইন্টিগ্রেশন দিয়ে করা হয় আর এই ফর্মুলা ইউজ করলে জাস্ট মড বিটা কনসিডার করলেই হবে, কেননা এখানে এই প্লাসটা এসছে এই ডিরেকশনটাকে নিয়ে। তাহলে আমরা এখানে এটা হয়ে গেল হচ্ছে আমাদের, আমরা নোটেশনটা ফলো করছি এখানে মাইনাস বিটাই, তাহলে আলফা ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ, কিন্তু এদিকে আসবে আলফা ইকুয়াল টু 90 তাই সাইন 90 কিন্তু বিটা ইকুয়াল টু বিটাই দাঁড়াচ্ছে। তাহলে b ইকুয়াল টু মডুলাস অফ ভেক্টর b, মডুলাস অফ ভেক্টর b ইজ ইকুয়াল টু মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই a ইনটু 1 প্লাস সাইন বিটা। এই আরেকটা কেস। তাই কেসগুলো একটু মাথায় রাখলে আমাদের প্রবলেমগুলো করতে সুবিধা হয়, এবং দুই ক্ষেত্রে ডিএল ক্রস আর বোর্ডের ভেতরের দিকে যাবে, তাহলে এটাও ক্রস হবে এদিকেও এটাও হচ্ছে আমাদের ক্রস আসছে। ঠিক, নেক্সট কেস, এরই একটা ফাইনাল একটা কেস করে আমরা শেষ করি। সেটা হচ্ছে কি যদি আমাদের যেদিক এই হচ্ছে কারেন্ট ক্যারিং ওয়্যার আই কারেন্ট ফ্লো করছে কিন্তু তারের যে লাইন অফ অ্যাকশন তার উপরই কোনো একটা পয়েন্ট পি, মানে পি পয়েন্টটা যে পয়েন্টে আমাদের ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে সেটা হচ্ছে লাইনের মধ্যেই পড়ছে, মানে লাইন অফ অ্যাকশন অফ দি ওয়্যার, বা এদিকেও যদি একই হয় মানে লাইন এই যদি আমাদের তারটা হয় এইভাবে রাখা আছে, এই তারে বরাবর কারেন্ট ফ্লো করছে এদিকের কোনো পয়েন্ট বা এদিকের কোনো পয়েন্ট হয়, তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা এই দুটো পয়েন্টে কত হয়। দেখো আমরা ওখানে বলেছিলাম যে আমাদের আলটিমেটলি যেটা দাঁড় করায় যে বি এর ম্যাগনিটিউড ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ ইন্টু ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই হচ্ছে আমাদের ম্যাগনিটিউড পার্টটা দাঁড়ায়। এটা অবভিয়াসলি ইন্টিগ্রেশন দেওয়া হয়েছিল। তাহলে সাইন থিটাটা ছিল ডিএল আর আর এর মাঝামাঝি অ্যাঙ্গেল। তাহলে এখানে খেয়াল করে দেখো যে ডিএলটা কোন দিকে আছে, এদিকেই আছে, এটা হচ্ছে আমাদের ডিএল এর ডিরেকশন। আবার এখান থেকে যদি আমাদের আর হচ্ছে কি ডিএল থেকে পি পর্যন্ত যদি আমরা যোগ করে দেওয়া হয় তাহলে এটাও হয়ে গেল আমাদের আর এর ডিরেকশন। তাহলে ডিএল আর আর প্যারালাল হয়ে গেল না, ডিএল হচ্ছে কারেন্টের দিকে আর আর হচ্ছে ওই লাইন ডিএল সঙ্গে যদি পি পয়েন্ট যোগ করে দেওয়া হয় যে আর ভেক্টরটা পাওয়া যায়, তাহলে দুটো প্যারালাল হয়ে গেল। তাহলে দুটো প্যারালাল ভেক্টরের জন্য আমাদের থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তাই জন্য এই কেসে আমাদের বি ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ যে যদি আমাদের আরেকটা কেস বলি এদিকে কারেন্ট যাচ্ছে তাহলে এই পয়েন্টে বা এই পয়েন্টেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড 0 হবে। কারেন্ট এইভাবে যাচ্ছে তাহলে ওই লাইনের এই বরাবর এবং এই দুটো পয়েন্টে, মানে আমরা যদি ডটেড লাইন দিয়ে যোগ করে দেখা যায় যে লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে বা এই দিক থেকেও যদি যোগ করে দেওয়া হয় তাহলে এই দুটো পয়েন্টগুলোতে আমাদের ম্যাগনেটিক ফিল্ড কিন্তু 0 হবে। তাই প্রত্যেকটা পয়েন্টকে তোমরা প্রুফ আমি করে দেখালাম, তোমরা কিন্তু একটু প্রবলেম করার সময় ফর্মুলাগুলোকে মাথায় রেখে করলে, এটা হচ্ছে মাদার ফর্মুলা, এটা দিয়ে করলে সমস্ত কেসগুলোকে তুমি ইন্ডিভিজুয়ালি পেতে পারবে। কিন্তু আরও আমি অ্যাডভান্স লেভেলে বলছি যে যদি একটু টাইম আরও একটু শর্ট করতে চাও তাহলে এগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর আমরা সেকেন্ড কেসটায় চলে যাব। বেশ, তো পরের কেসটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দি সেন্টার অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল। বোর্ডের প্লেনের মধ্যেই আমি মনে করা যাক আঁকতে পেরেছি একটা হচ্ছে সার্কুলার কয়েল, এটা বোর্ডের প্লেনে আছে, অর্থাৎ যদি কোনো একটা সার্কুলার কয়েল এইভাবে বোর্ডের প্লেনে রাখা আছে তার মানে, এবং এর মধ্যে দিয়ে আমি অ্যাজিউম করলাম ক্লকওয়াইজ সেন্সে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা ক্লকওয়াইজ সেন্স সার্কুলার কয়েল ক্লকওয়াইজ সেন্সে কারেন্ট, এবং আমি চাইছি এই একদম সেন্টারে যদি পি ও পয়েন্ট হয় এই ও পয়েন্টে কত ম্যাগনেটিক ফিল্ড হবে। অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এবং ম্যাগনিটিউড দুটোই আমার দরকার। তাহলে সেক্ষেত্রে আমরা আবার একটু প্রিভিয়াস আমরা দেখতে পেয়েছিলাম যে ডিএল ক্রস আর যেদিকে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা ডিরেকশনটা হচ্ছে তোমার সেদিকে, ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশনটা হচ্ছে ডিএল ক্রস আর যেদিকে সেদিকে, এবং ডিএল কোন দিকে হয়, ডিএল হচ্ছে যেদিকে কারেন্ট ফ্লো করে সেই বরাবরই আসে। আর ম্যাগনিটিউডটা পাওয়া যায় হচ্ছে তোমার কত, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টিগ্রেশন ডিএল ক্রস ইন্টিগ্রেশন ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, এই হচ্ছে আমাদের ডিরেকশন এবং ম্যাগনিটিউডের ব্যাপার। তাই এইরকম কয়েলের ক্ষেত্রে তার মানে যে কোনো একটা এলিমেন্টারি অংশ যদি আমি এখানে নিই
তাহলে ডিএল কোন দিকে আসবে, ডিএল আসবে এদিকে, এবং আর কোন দিকে, এই ডিএল থেকে যদি আমি যে পয়েন্টে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে সেই পয়েন্টে যোগ করে দিলে তাহলে যেটা দাঁড়াবে সেটা। তাহলে ডিএল হচ্ছে সার্কেলের ক্ষেত্রে ডিএল হচ্ছে তোমার ট্যানজেন্ট বরাবর, আর এটা তো আমার রেডিয়াস দাঁড়িয়ে গেল। তাহলে ট্যানজেন্ট আর রেডিয়াস এর মাঝের অ্যাঙ্গেলটা কত হয়ে যায়, 90 ডিগ্রি হয়ে যাবে। তার মানে এখানে আমরা যে সাইন থিটা কথাটা বলা হয়েছে, তার মানে এখানে আমাদের এই থিটা ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে গেল কিন্তু সব ক্ষেত্রেই 90 ডিগ্রি। নেক্সট হচ্ছে ডিএল ক্রস আর এর ডিরেকশন। তাহলে দেখো ডিএল হচ্ছে এদিকে, আর হচ্ছে এই বরাবর, তাহলে এটা হয়ে গেল আমাদের ডিএল এর ডিরেকশন, আর আর এর ডিরেকশন হচ্ছে এদিকে। তাহলে ডিএল ক্রস আর, ডিএল এদিকে, আর হচ্ছে তোমার নিচের দিকে। ডিএল এদিকে, প্রথমে ক্রস প্রোডাক্টের মতো ডিএল এদিকে, আর হচ্ছে তাহলে নিচের দিকে, বুড়ো আঙুল কোন দিকে, বোর্ডের ভেতরের দিকে। তাহলে এখানেও আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা দাঁড়াবে হচ্ছে তোমার ক্রস ম্যাগনেটিক ফিল্ড। সার্কুলার কয়েলের জন্য একটা খুব সহজ একটা ব্যাপার বলি, যে ডিএল ক্রস আর এর থেকেও আরো সিম্পলিফাই হতে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা বের করা যায়। যেদিকে কারেন্টটা ঘুরছে এই চারটে আঙ্গুল ডান হাতে, চারটে আঙ্গুলকে সেই বরাবর ঘুরিয়ে দাও, জাস্ট এইভাবে ঘুরিয়ে দাও, তাহলে বুড়ো আঙ্গুল যেদিকে দাঁড়াবে সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এটা খুব সিম্পল। যেদিকে কারেন্টের সেন্সটা, যেদিকে কারেন্ট যেদিকে যাচ্ছে সেই বরাবর চারটে আঙ্গুল ঘুরিয়ে দাও, এখানে ক্লকওয়াইজ, তাই আঙ্গুলটাকে চারদিকে ঘুরিয়ে দিলাম, বুড়ো আঙ্গুল ভেতরের দিকে আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে তোমার বোর্ডের ভেতরের দিকে। যদি এটাই আমাদের বলা হতো যে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে কারেন্ট, তাহলে একই রকম ভাবে আমরা কি করতাম, এই চারটে আঙ্গুলকে এইভাবে ঘুরিয়ে দিলাম, বুড়ো আঙ্গুল বাইরের দিকে আছে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে বোর্ড থেকে বাইরের দিকে, তাহলে ডট ম্যাগনেটিক ফিল্ড হতো। সিম্পল। এবং আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে যখনই বি যদি ডিএল ক্রস আর হয়, তাহলে বি ভেক্টরটা মাস্ট বি পারপেন্ডিকুলার টু ডিএল অ্যান্ড মাস্ট বি পারপেন্ডিকুলার টু আর। এখানে ডিএল এবং আর দুটি আমি কিন্তু বোর্ডের প্লেনই আঁকতে পেরেছি। দেখো ডিএলটাকে আঁকতে গেলে আমাকে মনে মনে কিছু ভিজুয়ালাইজ করতে হয়নি, আমি বোর্ডের মধ্যেই আঁকতে পেরেছি ডিএল, আরও হচ্ছে বোর্ডের প্লেনে। তাহলে ডিএল এবং আর দুটোই যদি বোর্ডের প্লেনে হয়, তাহলে বি ভেক্টরটা কোনো অবস্থাতেই বোর্ডের প্লেনে হতে পারে না, আমাদের ক্রস প্রোডাক্টের রুল থেকেই জানি। তাহলে সেক্ষেত্রে বি কোন দিকে হবে, আইদার বোর্ডের ভেতরের দিকে নয় বোর্ড থেকে বাইরের দিকে। তাই হাতটা ঘুরিয়ে নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে বোর্ডের ভেতরের দিকে আছে, তাহলে ক্রস ম্যাগনেটিক ফিল্ড। এই হয়ে গেল ডিরেকশনটা। এবার ম্যাগনিটিউড পার্টের দিকে যেতে গেলে আমরা কি করব, একটু বোর্ডটাকে পরিষ্কার করি, প্রথমে বোঝো ব্যাপারটা। আমরা এখানে কি করলাম, কনসিডার এ কারেন্ট ক্যারিং কয়েল অফ রেডিয়াস আর। কনসিডার এ কারেন্ট ক্যারিং কয়েল of radius r and a current I flowing through it as shown in the figure. Okay, the magnitude of magnetic field due to small current element dl, due to small current element dl is given by dB is equal to mu naught I divided by 4 pi। এখানে ডিবি লিখছি বলে আমরা ইন্টিগ্রেশন এখনো দেব না, তাহলে ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। অবভিয়াসলি here theta is equal to 90 degree, therefore B is equal to mu naught I divided by 4 pi। and দেখো আর হচ্ছে তোমার ডিএল এর সঙ্গে আমাদের ও পয়েন্টের ডিসটেন্স। আগের স্ট্রেট লাইনের ক্ষেত্রে আরটা আমাদের চেঞ্জ করছিল, তাই জন্য আমরা এখানে নিয়ে এসেছিলাম একটা পার্টে সাইন থিটা কস থিটা সেক থিটা নিয়ে। কিন্তু এখানে প্রত্যেকটা ডিএল এলিমেন্টে যদি এখানেও হয় তাহলেও কিন্তু আমাদের ডিসটেন্সটা এখানে আরই দাঁড়াবে। ডিএল এলিমেন্টে যদি এদিকে হয় তাহলেও কিন্তু আমাদের এই ডিসটেন্সটা আরই দাঁড়াবে। তার মানে আমাদের এই আর স্কোয়ার যেটা সেটা নট ভেরিয়েবল, ওটা কনস্ট্যান্ট। তাহলে আমরা আর স্কোয়ারকে বাইরে বের করে নিয়ে এসে শুধুমাত্র ইন্টিগ্রেশন ডিএল লিখতে পারি, এবং সাইন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেছে।
এবার ডিএল কে পুরো ইন্টিগ্রেট করলে কি দাঁড়াবে, পেরিমিটার অফ দি সার্কেল দ্যাট ইজ 2 পাই আর। দেয়ারফর এখান থেকে চলে এলো মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 2 পাই আর, আর একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, পাইও ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে 2 কাটলো, তাহলে আলটিমেটলি আসছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর। অর্থাৎ এরকম ক্লোজড কয়েলের জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বি অ্যাট সেন্টার ইকুয়াল টু আসছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর। একটু মনে করে দেখো, লং ইনফাইনাইট ওয়্যারের জন্য আর ডিসটেন্স ধরে ছিল মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর। একটু কনফিউশন হয়ে যায়, খালি মাথায় রেখো এখানে 2 আর থাকে আর স্ট্রেট ওয়্যারের জন্য এখানে 2 পাই আর থাকে, ঠিক আছে। এবার এখান থেকে কিছু স্পেশাল কেস আবার আমরা আসছি। আগেরটা লেখা হয়ে গেছে, বা ভিডিওটাকে পজ করে নিয়ে আরেকবার লিখে নিতে পারো। এটা দেখো, সেটা হচ্ছে কি যে ফুল সার্কেলের জায়গায় যদি এরকম একটা সেমি সার্কুলার আর্ক হয় এবং আর্কের মধ্যে কারেন্টটা আমি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে দিলাম, এবং আবার ওই সেন্টারে সেমি সার্কুলার আর্ক মানে কমপ্লিট সার্কেল নয়, এই আর্কটার দুটো টার্মিনাল সেন্টারে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করেছে সেটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এই কেসের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড কত হবে অ্যাট দি সেন্টার। দেখো এখানে থিটা অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে, আর যখন কমপ্লিট সাইকেল হয়, কমপ্লিট যখন আমাদের সার্কেলটা হয়ে যায়, তখন আমাদের সেন্টারে কতটা অ্যাঙ্গেল সাবটেন্ড হয়, 2 পাই অ্যাঙ্গেল সাবটেন্ড হয়। তাহলে সিম্পল ইমিডিয়েট মেথড যদি আমরা ফলো করি, তাহলে 2 পাই অ্যাঙ্গেল যখন এর অবভিয়াস রেডিয়ানে বলছি, তাহলে 2 পাই অ্যাঙ্গেল যখন সাবটেন্ড হয় তখন আমাদের ম্যাগনেটিক ফিল্ড কত হয়, ম্যাগনেটিক ফিল্ড তখন হয় মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর। যেখানে হয় আর ইজ দি রেডিয়াস, এখানে আরটাকে রেডিয়াস বলছি। তাহলে একই লজিকে তাহলে থিটা অ্যাঙ্গেলের জন্য কত হবে, থিটা অ্যাঙ্গেলের জন্য তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর ইন্টু থিটা ডিভাইডেড বাই 2 পাই। দেখো এটা হয়ে গেল যদি আমাদের এরকম একটা অ্যাঙ্গেল সাবটেন্ড করা কেস হয়। তাহলে এরই আন্ডারে এবার কিছু কেস যদি আমাদের প্রবলেমে বলে যে একটা সেমি সার্কুলার আর্ক আছে, তাহলে সেমি সার্কুলার আর্ক এবং এখানে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে, ক্রস। আমি এটাকে বললাম কি সার্কুলার ক্ষেত্রে কি 4টে আঙ্গুল, রাইট হ্যান্ডে 4টে আঙ্গুল, যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে বরাবর ঘুরিয়ে দাও। তাহলে বুড়ো আঙ্গুলটা আসছে হচ্ছে বোর্ডের বাইরের দিকে, বোর্ডের বাইরের দিকে মানে হচ্ছে তাহলে এখানে ডট ম্যাগনেটিক ফিল্ড, ঠিক। এবার এখানে আবার যদি বলা হয় সেমি সার্কুলার আর্ক, তার সেন্টারে কত হবে ম্যাগনেটিক ফিল্ড, সেন্টারে এখানে আমি এবার ক্লকওয়াইজ কারেন্ট করেছি, তাহলে ক্লকওয়াইজ কারেন্ট হলে প্রথমে ডিরেকশনটা ভালো দেওয়া হোক, 4টে আঙ্গুল আবার ঘুরিয়ে দিলে বুড়ো আঙ্গুল হচ্ছে বোর্ডের ভেতরের দিকে আছে, তাহলে এখানে আসবে হচ্ছে ক্রস ম্যাগনেটিক ফিল্ড। আর এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে, তার মানে দেখো সেমি সার্কুলার আর্ক মানে থিটা ইকুয়াল টু এই থিটা অ্যাঙ্গেলটা কত 180 ডিগ্রি, নিশ্চয়ই বোঝার কোনো অসুবিধা নেই। এখান থেকে যদি আমি যোগ করি দুটো পয়েন্ট, তাহলে এই অ্যাঙ্গেলটা এখানে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের পাই অর 180 ডিগ্রি যা দিয়ে দেওয়া হোক। তাহলে আমাদের এখানে বি ইকুয়াল টু দাঁড়াবে কত, মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর ইন্টু থিটার জায়গায় বসাচ্ছি হচ্ছে পাই, নিচে আসবে আবার একটা 2 পাই, থিটা বাই পাই, তাহলে পাই কেটে গেলে তাহলে এটা আসছে মিউ নট আই ডিভাইডেড বাই 4 আর, এবং এটা হচ্ছে তোমার ক্রস ম্যাগনেটিক ফিল্ড, ঠিক। নেক্সট আবার একটা প্রবলেম, এই আইডিয়াটার বেস করে একটা প্রবলেম কিরকম এসেছিল দেখো, নিশ্চয়ই এটা বুঝে গেছো, আমি মুছে দিলাম, তোমরা দরকার পড়লে একটু পজ করে ভিডিওটাকে নোট করে নেবে। আচ্ছা নেক্সট এই এরকম, এবং এর এই সেন্টারের উপর ম্যাগনেটিক ফিল্ড কত, পয়েন্ট ম্যাগনেটিক ফিল্ড হিয়ার, কারেন্ট এরকম ক্লকওয়াইজ এদিকে এরকম ভাবে ক্লকওয়াইজ সেন্সে কারেন্ট যাচ্ছে, ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড। এই প্রবলেমগুলো করার সময় আমাদের বিভিন্ন সেগমেন্টে ভাগ করে নিতে হবে যে কতগুলো আমাদের এখানে সেগমেন্ট আছে। এখানে 4টের জন্য 4 রকম ম্যাগনেটিক ফিল্ড হবে। এটা 1 নম্বর সেগমেন্ট, সাপোজ এটা 2 নম্বর সেগমেন্ট, এখানে 3 নম্বর সেগমেন্ট, এন্ড দিস ইজ 4 নম্বর সেগমেন্ট। এবার 4টের জন্য ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করে আমাদের ভেক্টর অ্যাডিশন করতে হবে। অবভিয়াসলি একটা জিনিস এখানে ভেক্টর অ্যাডিশন বলছি, কিন্তু বোর্ডের পেনের মধ্যে আমরা কিন্তু প্রত্যেকটা ডিএল মানে এখানে কারেন্ট যাচ্ছে এদিক বরাবর, তাহলে কারেন্টের ডিরেকশনটা এখানে এটা 1 নম্বর সেগমেন্ট, এখানে আই কিন্তু, তাহলে এই যে কারেন্টটা যাচ্ছে তার প্রত্যেকটার জন্য 1 2 এই ডিফারেন্ট রিজিয়নস গুলো রয়েছে, তার প্রত্যেকটা রিজিয়নের জন্য আমাকে সেপারেটলি ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে এবং তারপর তাদের অ্যাডিশন করতে হবে। তাহলে B1 এটা ইকুয়াল টু, দেখো তো 0 হয় কিনা,
তার কারণটা হচ্ছে আমরা বলেছিলাম দেখো এই যে লাইন সেগমেন্টের উপরই তোমার ও পয়েন্টটা আছে, তার মানে কোনো একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের যদি লাইনটার উপরই যদি আমাদের ফিল্ড আন্ডার কনসিডারেশন হয় তাহলে সেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়, আমরা আগে ডিসকাস করেছি। একই লজিকে 3 নম্বর রিজিয়নেও দেখো 3 নম্বর রিজিয়নের লাইনটা পাসিং থ্রু দ্যাট পয়েন্ট, তাহলে B3 ইজ ইকুয়াল টু আমাদের ইকুয়াল টু কিন্তু 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের কনসিডারেশন শুধুমাত্র B2 আর B4। B2 হচ্ছে তোমার আর্কের ডিরেকশন, B2 এর মধ্যে কারেন্টটা কোন দিকে আসছে তোমার ক্লকওয়াইজ, এইভাবে চারটে আঙুল কারেন্ট পড়লে তাহলে বুড়ো আঙুল ভেতরের দিকে, তাহলে B2 এর ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু হয় মিউ নট I ডিভাইডেড বাই 2R ইনটু থিটা ডিভাইডেড বাই 2 পাই। থিটা অ্যাঙ্গেল সেপারেট করেছে সেন্টারে, তাহলে B2 ইকুয়াল টু এটা দাঁড়িয়ে যাবে হচ্ছে আমাদের ক্রস, এন্ড B4 ইকুয়াল টু কি আসবে মিউ নট I ডিভাইডেড বাই 2। আচ্ছা আর এর জায়গায় এখানে তাহলে অবভিয়াসলি লিখবো হচ্ছে B, আর এখানে আর এর জায়গায় B4 এর সঙ্গে 2A এর ভ্যালু হচ্ছে তোমার ইনটু থিটা বাই 2 পাই। কিন্তু এবার দেখো এর মধ্যে কারেন্ট যাচ্ছে হচ্ছে এই দিকে, তাহলে এই বরাবর যদি আমি চারটে আঙুল কারেন্ট করে বুড়ো আঙুলটা বাইরের দিকে আছে, তার মানে এর জন্য এখানে চলে আসবে হচ্ছে তোমার ডট। এটা তো 0 হয়ে গেছে, তার মানে আমাদের রেজাল্ট্যান্ট বের করতে হবে শুধুমাত্র এই দুটো। নেক্সট কোশ্চেন, এই দুটোর মধ্যে কে বড় কে ছোট। যেহেতু এখানে a এর ভ্যালু কম, তার মানে ডিনোমিনেটরের ভ্যালু এখানে যদি কম হয় তার মানে ম্যাগনিটিউডটা এখানে বেশি, তাহলে B4 ইজ গ্রেটার দ্যান B2, তাহলে B নেট ইকুয়াল টু দাঁড়িয়ে যাবে আমাদের B4 মাইনাস B2 ইকুয়াল টু ক্যালকুলেশন করলে মিউ নট I ডিভাইডেড বাই মিউ নট I আসবে, একটা 2 ও কমন যাবে, 2 না অ্যাকচুয়ালি 2 আর 2 4 পাই, এখানে থাকছে হচ্ছে তাহলে 1/a মাইনাস 1/b, এবং এটা ডট না ক্রস হবে, যেহেতু B4টা প্রায়োরিটি পাচ্ছে তার মানে এটাই প্রায়োরিটি, ডট আসবে, মানে বোর্ড থেকে বাইরের দিকে নেট ম্যাগনেটিক ফিল্ড মিউ নট r বাই 4 পাই, এখান থেকে আসছে b মাইনাস a ডিভাইডেড বাই a। ওকে, নেক্সট টপিক আমরা দেখি। দেখো এর উপর বেস করে আমি দুখানা প্রবলেম সেট এখানে রেখেছি। এরকম একটা যদি ওয়্যার হয়, এদিক থেকে ইনফাইনাইট ওয়্যার, এদিক থেকে কারেন্ট আসছে এদিক থেকে, আবার এটাকেও চলে যাচ্ছে এখানে ইনফাইনাইট পর্যন্ত। সিমিলারলি এখানেও আমি এদিক থেকে ইনফাইনাইট ওয়্যার আসছে এবং এদিকে কারেন্টটা চলে যাচ্ছে এই। তো এই প্রবলেমগুলো করতে গেলে আমাদের যেটা করতে হয় রিজিয়ন ধরে করতে হয়, যেখানে কতগুলো রিজিয়ন সেপারেট। দেখো এই একটা রিজিয়ন, এখানে সার্কুলার আর্কের রিজিয়ন, আর এই একটা রিজিয়ন। সিমিলারলি এখানেও একটা রিজিয়ন, এই সার্কুলার একটা রিজিয়ন, আবার একটা রিজিয়ন। তিনখানা রিজিয়নের জন্য আমি তিনটে ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করব এবং তারপর ভেক্টর অ্যাডিশন। তাহলে এ রিজিয়ন তাহলে এটা সেমি ইনফাইনাইট, তার জন্য b ইকুয়াল টু মিউ নট I ডিভাইডেড বাই 4 পাই r। ক্রস ম্যাগনেটিক ফিল্ড dl ক্রস r বুড়ো আঙুল ভেতরের দিকে। এটা সার্কুলার, থিটা ইকুয়াল টু পাই বসালে মিউ নট I ডিভাইডেড বাই 2r ইনটু থিটা বাই 2 পাই, থিটার জায়গায় পাই বসানো হয়েছে, তাহলে মিউ নট I বাই 4r। এটাও তাহলে ক্রস ম্যাগনেটিক ফিল্ড সার্কুলার আর্কের মতো করে ভাবতে হবে, চারটে আঙ্গুল যেদিকে কারেন্ট কার্ল করে দাও বুড়ো আঙুল বোর্ডের ভেতরের দিকে। সিমিলারলি BC এই রিজিয়নটার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা একই হয় ম্যাগনিটিউডটা, কিন্তু এখানে dl ক্রস r করলে দেখো dl এদিকে আর উপরের দিকে, আর dl ক্রস r এদিকে, dl কারেন্ট এদিকে যাচ্ছে আর এদিকে, তাই dl ক্রস r করলে বুড়ো আঙুল ভেতরের দিকে আছে, তাহলে ক্রস তিনটি একই ডিরেকশনে আছে, তিনটি বোর্ডের ভেতরের দিকে, তাই তিনটাকে জাস্ট অ্যাডিশন করে দিয়ে এবং ক্রসই হবে। এটা একই রকম, শুধুমাত্র সি রিজিয়নের ব্যাপারটা অন্য। তাহলে প্রত্যেকটা ম্যাগনিটিউড এর মতোই দাঁড়াবে, শুধুমাত্র সি রিজিয়নের জন্য ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে দাঁড়াবে, dl এদিকে আর হচ্ছে উপরে, তাই dl ক্রস করলে দেখো বুড়ো আঙুল বাইরের দিকে আসছে, তাই এখানে হচ্ছে ডট। BA আর হচ্ছে এই সি রিজিয়ন, মানে এ রিজিয়ন আর সি রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড সেম কিন্তু ডিরেকশনটা আলাদা, তো ভেক্টর অ্যাডিশন করলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র বি রিজিয়নে যেটা পড়ে থাকবে সেটাই রেজাল্ট হবে, এবং সেটা কত ক্রস। ওকে, তাহলে এই হলো গিয়ে কিছু স্পেশাল কেস আমাদের এখান থেকে। আরও কিছু প্রবলেম এখান থেকে আমরা পরবর্তীকালে করব, নিটের যখন পেপার আমরা সলভ করব, একটা সেপারেট ভিডিও আমার এখান থেকে আসবে, তখন এই রিজিয়ন মানে পুরো ম্যাগনেট থেকে যাবতীয় যা আসে আমার এই পরে আরেকটা ভিডিও আমি যখন আপলোড করব তোমরা পেয়ে যাবে, কিন্তু আশা করি বেসিকটা তোমাদের এই মুহূর্তে ক্লিয়ার হচ্ছে। এবার থার্ড আমাদের যে কেস সেইটা নিয়ে ডিসকাস করব। এটা কি ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট অন দি অ্যাক্সিস অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল। এটা খুব 3 ডাইমেনশনাল ফিগার, একটুখানি আমরা আঁকবো
এই হচ্ছে কয়েলটা এইভাবে রাখা আছে, অর্থাৎ কয়েলের একটা পার্ট হচ্ছে বোর্ডের ভেতরের দিকে, একটা হচ্ছে বোর্ডের বাইরের দিকে। আমি মনে করে বলছি এই পোর্শনটা হচ্ছে বোর্ডের ভেতরের দিকে আছে আর এটা হচ্ছে বাইরের দিকে, ঠিক? তাহলে যেটা ডটেড লাইন দিয়ে করা হলো সেটা হচ্ছে বোর্ডের ভেতরের দিকে আছে। এবার আমরা করছি কারেন্ট গেটিং, মানে এটা বোর্ড থেকে এই পোর্শনটা হচ্ছে বোর্ডের বাইরে আছে আর এটা বোর্ডের ভেতরের দিকে আছে, তাই এটাকে আমরা এরকম ভাবে দেখালাম ডটেড লাইন দিয়ে বোর্ডের ভেতরের দিকে ঢুকছে। তাহলে কয়েলটা অ্যাকচুয়ালি আছে কিরকম ভাবে, যদি আমরা একটা রিং এর মতো কিছু দিয়ে ভাবতে চেষ্টা করি, জাস্ট এ মিনিট। মানে কয়েলটা আছে সামথিং লাইক এইভাবে, এই তাহলে অ্যাক্সিসটা আছে হচ্ছে এরকম বোর্ডের প্লেনে, এই পোর্শনটা এটা বোর্ডের ভেতরের দিকে আছে, এই ভেতরের দিকে যেটাই রাখার পর এই অংশটা হচ্ছে আমি এটা দিয়ে ইন্ট্রোডিউস করেছি, আর যেটা বাইরের দিকে আসছে সেটা হচ্ছে এইটা। তাহলে কারেন্টটা আমি এখানে ধরছি এরকম ভাবে, কারণ এটা এটা দেখো বোর্ড থেকে বাইরের দিকে আসছে, এই দিকে আছে। তাহলে কারেন্ট হচ্ছে আমাদের এদিক থেকে দেখলে, এই সাইড থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এদিক থেকে দেখলে ক্লকওয়াইজ। এরকম ভাবে যদি দেখা হয় কারেন্টটা হচ্ছে ক্লকওয়াইজ সেন্সে ঘুরছে, আর ওদিক থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে ঘুরছে। ঠিক, একটু একটু ভিজুয়ালাইজ করতে হবে এটা। তার মানে এই পয়েন্টটা এখানে একটা যে টপমোস্ট পয়েন্ট, কারেন্টটা কিরকম ভাবে বাইরের দিকে বেরোচ্ছে, এখান থেকে কারেন্টটা বাইরের দিকে আসছে আর এই পয়েন্টে কারেন্টটা ভেতরের দিকে ঢুকছে। একটু খালি ব্যাপারটা তাহলে ভাবতে গেলে এটাকে যদি রিপ্রেজেন্ট করি, তার এদিকের কোনো পয়েন্টে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড না, কারেন্ট হচ্ছে তোমার ডটের মতো বাইরের দিকে বেরোচ্ছে, আর এদিকে হচ্ছে তোমার ক্রসের মতো কারেন্টটা ভেতরের দিকে ঢুকছে এইখানে। এটা বোঝাবার জন্য করা হলো। তার মানে ডিএল যে ডিরেকশনটা, একটু কেন অ্যাক্সিস থেকে ফেলি, অ্যাক্সিস এটা হচ্ছে সেন্টার, এই হচ্ছে অ্যাক্সিস, অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্ট পি আছে, এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে চাইছি। তাহলে কারেন্ট এলিমেন্ট ছোট ছোট, এখানে একটা কারেন্ট এলিমেন্ট নেওয়া হলো, ছোট একটা কারেন্ট হলো ডিএল। এবার ডিএলটা আমি এখানে বোর্ডের প্লেনে মনে হয় এঁকেছি, কিন্তু না, অ্যাকচুয়ালি ডিএলটা কিন্তু আছে হচ্ছে বোর্ডের থেকে বাইরের দিকে, কেননা কারেন্ট যেখানে ডিএল এর ডিরেকশনটা এইদিকে। তাহলে ডিএল হচ্ছে বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার, ডিএলটা বোর্ডের সঙ্গে, এখানে কারেন্ট যেহেতু বোর্ডের থেকে বেরিয়ে আসছে তাই এই অংশে ডিএলটা হচ্ছে বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার। একটু লিখি, ডিএল ইজ ইকুয়াল টু ভেক্টর ডিএল ইজ পারপেন্ডিকুলার টু দি বোর্ড। ব্যাপারটা এটা 3D এর মতো করে ভাবতে হবে, এবং অনেক স্টুডেন্ট ব্যাপারটা না বুঝেই মুখস্থের মতো করে। আর কি, আর হচ্ছে এখান থেকে ডিএল থেকে ওই পি পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স, আর হচ্ছে ডিএল থেকে এই পি পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স, এটা হচ্ছে ভেক্টর আর, ভেক্টর আকারে আপাতত লেখা হলো। যদি প্রশ্ন করি এই ভেক্টর ডিএল আর এই আর এর মাঝের অ্যাঙ্গেলটা কত, একটু বুঝতে অসুবিধা হলেও খুব সিম্পলিফাই করে বলছি। দেখো আর আমি এঁকেছি বোর্ডের প্লেনে, আর কিন্তু বোর্ডের প্লেনের বাইরের দিকে নয়, এরকম ভাবে রাখা আছে, আর হচ্ছে বোর্ডের প্লেনেই আমি আঁকতে পেরেছি, আর ডিএলটা হচ্ছে বোর্ডের প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে একটা দুটো ভেক্টর, একটা বোর্ডের প্লেনে আছে, একটা বোর্ডের প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, অবভিয়াসলি তার মানে দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটাও হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এখান থেকে আবার একটা কথা লিখে যাবে, ডিএল ইজ পারপেন্ডিকুলার টু আর। তারপরে আমাদের যে ম্যাগনিটিউড পার্ট বের করার সময় সব সময়ের জন্য আমাদের বলেছিলাম, এটা মাথায় রাখো, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইনটু ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এই হচ্ছে ম্যাগনিটিউড পার্টের যে ব্যাপারটা আছে এখানে। তার মানে থিটা ইকুয়াল টু, এখানে থিটাটা কি ছিল, ডিএল আর আর এর মাঝের অ্যাঙ্গেল। তার মানে আমাদের এই ক্যালকুলেশনেও কিন্তু থিটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো 90 ডিগ্রি। তার মানে আমাদের ডিবি যেটা, this is equal to mu naught I divided by 4 pi into dl by r square। এই ছোট dl অংশের জন্য যেটা বোর্ড থেকে বেরিয়ে এসেছে তার ম্যাগনিটিউড হচ্ছে db এদিকে। নেক্সট হচ্ছে db এর ডিরেকশন, এটা হচ্ছে db এর ম্যাগনিটিউড হয়ে গেল, বক্স করলাম, এটা db এর ম্যাগনিটিউড। আর db এর ডিরেকশনটা কোন দিকে হয়, dl ক্রস r যেদিকে সেদিকে, dl ক্রস r এর দিকে ম্যাগনিটিউড। তাহলে dl আর r এটা তো পারপেন্ডিকুলার, আবার dl ক্রস r, dl হচ্ছে কি বোর্ডের প্লেনে আছে, সরি ডিএল হচ্ছে বোর্ডের প্লেনে পারপেন্ডিকুলার, আর আর হচ্ছে বোর্ডের প্লেনে। তার মানে আমাদের যে বি ভেক্টরের ডিরেকশনটা হবে, বি যেটা দাঁড়াবে, বি হচ্ছে তোমার ডিরেকশনটা দাঁড়ায় হচ্ছে ডিএল ক্রস আর। তাহলে আমরা আবার জানি ডিএল ইজ পারপেন্ডিকুলার টু ডিএল, মানে বি ইজ পারপেন্ডিকুলার টু ডিএল, আবার বি ইজ পারপেন্ডিকুলার টু আর অ্যাজ ওয়েল, কারণ এটা ক্রস প্রোডাক্টের প্রপার্টি। তাহলে বি ভেক্টরটা ডিএল এর সঙ্গে পারপেন্ডিকুলার, ডিএল বোর্ডের পারপেন্ডিকুলার আছে, তাহলে বি বোর্ডের প্লেনে থাকবে। ফার্স্ট পয়েন্ট, ডিএল বোর্ডের পারপেন্ডিকুলার আছে, তাহলে আমাদের বি ভেক্টরটা বোর্ডের পারপেন্ডিকুলার, বোর্ডের প্লেনের পারপেন্ডিকুলার, মানে বোর্ডের প্লেনে থাকবে। এটা হচ্ছে ডিএল বোর্ডের পারপেন্ডিকুলার,
তাহলে বি কোন দিকে হবে, ডিএল এর সঙ্গে পারপেন্ডিকুলার, তার মানে বোর্ডের প্লেনে আঁকা যাবে, নাম্বার 1। আবার বি ইজ পারপেন্ডিকুলার টু আর অ্যাজ ওয়েল, তার মানে এই আর ভেক্টরটার সঙ্গে পারপেন্ডিকুলার হবে, এইভাবে থাকবে, এই মাঝের এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। প্রশ্ন আসতে পারে এবার স্যার ঠিক আছে বুঝে গেলাম যে আর এই বি ভেক্টরটা পারপেন্ডিকুলার হবে, কিন্তু এই নিচের দিকে কেন হলো না? প্রথমেই আমি ভিডিওটা যখন শুরু করেছিলাম একটু তুমি ওখান থেকেও দেখতে পারো, বা আবার বলা হচ্ছে যে ডিএল ক্রস আর, ডিএল হচ্ছে বোর্ডের বাইরের দিকে ডিএল, আর হচ্ছে এরকম হবে, দেখো বুড়ো আঙুলটা এরকম বেঁকেই আছে, একদম যেন সুন্দর যেমন ভাবে আমি এখানে এঁকেছি সেরকম। এই হচ্ছে ডিএল আর এই হচ্ছে আর, বুড়ো আঙুলটা উপরের দিকে আছে, তো বি ভেক্টরটা এদিকে থাকবে। তাহলে বি ভেক্টরটা যদি এই বরাবর থাকে, এবার আমি একটা পার্ট করে নিই, এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি থিটা। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে যায় তাহলে একটু দেখো, আমি পি পয়েন্টে এই অ্যাক্সিস যদি হয় এটা, এই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার আরেকটা জিনিস রাখলাম, আর এই অ্যাক্সিস বরাবর এদিকে, তাহলে বি এর এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত, 90 মাইনাস থিটা, এটা পারপেন্ডিকুলার যেহেতু, আর এটা থিটা, এই পুরোটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিসে পারপেন্ডিকুলার, এটা এক্স অ্যাক্সিস যদি হয়, এটা ওয়াই অ্যাক্সিস এঁকেছি, তার মানে আমাদের এই অ্যাঙ্গেলটা থিটা হবে 90 মাইনাস থিটা। আবার এই আর আর এই বি এটাও পারপেন্ডিকুলার, তার মানে আলটিমেটলি দাঁড়িয়ে গেল এটা ইকুয়াল টু থিটা। তাহলে বি এর দুটো কম্পোনেন্ট থাকবে, এই অ্যাঙ্গেলটা থিটা, মানে ওয়াই বরাবর কম্পোনেন্ট পাওয়া গেল হচ্ছে বি কস থিটা, আর এদিক বরাবর কম্পোনেন্টটা থাকবে হচ্ছে আমাদের বি সাইন থিটা। যদি আমরা ডিবি দিয়ে বলি, ডিবি ডিবি বলছি, তাহলে এটা ডিবি ভেক্টর, তাহলে এটা ডিবি সাইন থিটা, ডিবি কস থিটা। এই পোর্শনটা হয়ে গেলে এর ঠিক উল্টো দিকের পয়েন্ট নেওয়া হলো যেটা কিনা ক্রস। তাহলে ক্রস যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে এটা হচ্ছে কি বোর্ডের ভেতরের দিকে আছে, মানে আবার ডিএলটা পারপেন্ডিকুলার টু দি বোর্ড। আর ভেক্টরটা এখান থেকে এই অবধি যোগ করলে একই রকম ভাবে যদি আমরা পুরো ব্যাপারটা প্রসেস করি তাহলে দেখা যাবে সেম, এটা হচ্ছে ভেক্টর আর এখানে, তাহলে ডিএল আর ভেক্টরটা হচ্ছে বোর্ডের প্লেনে, ডিএল ভেক্টরটা পারপেন্ডিকুলার, তাহলে বি ভেক্টরটা বোর্ডের প্লেনে হবে, বি ভেক্টর বা ডিবি ভেক্টর বোর্ডের প্লেনে হলো, এবং ম্যাগনিটিউডও থাকবে হচ্ছে মিউ নট আর বাই 4 পাই ডিএল বাই আর স্কয়ার। কোন দিকে ডিরেকশন, আবার একই রকম হবে, বোর্ডের প্লেনে তো হবে এবং আর এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে, কিন্তু আর এর সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এখানে দেখা যাবে এই আর এর পারপেন্ডিকুলার এইভাবে আছে। একই রকম ভাবে যদি সিমেট্রিক ফিগার, রেডিয়াস সেম আছে, তাই এটা থিটা মানে এটাও থিটা। আবার এখান থেকে যদি আমরা এঁকে নিই, এটা হয়ে গেল আমাদের ডিবি, তাহলে এই অ্যাঙ্গেলটা এখানেও হবে থিটা, তাহলে এখানে নিচের দিকে ওয়াই দিয়ে কম্পোনেন্ট কাজ করবে ডিবি কস থিটা, আর এদিকে থাকবে হচ্ছে এগেইন ডিবি সাইন থিটা। তার মানে আমাদের এরকম ছোট 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 প্রত্যেকটা অংশ যদি আমরা কনসিডার করি, প্রত্যেকটার জন্য এই ওয়াই বরাবর কম্পোনেন্টটা একদম যেন সার্কেল বরাবর কাজ করছে, এবং প্রত্যেকটা ডিবি কস থিটা একে অপরকে ক্যান্সেল করে দেবে, তাহলে ডিবি সাইন থিটা গুলো পড়ে থাকবে। দেয়ার ইজ, সেই কারণের জন্য আমরা বলবো বি নেট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিবি সাইন থিটা। তাহলে ডিবি ভ্যালু বসিয়ে দিই, ডিবি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই ইন্টিগ্রেশন ডিবি মানে হচ্ছে তোমার ডিএল বাই আর স্কোয়ার। এবার সাইন থিটা, আচ্ছা এখানে সাইন থিটা আর এখানে সাইন থিটা যদি মনে হয় যে কেমন গুলিয়ে গেল, দুটো কিন্তু আলাদা, এখানে হচ্ছে এটা এই থিটাটা থিটা চেঞ্জ করে নিয়ে আরেকটা হলো, এখানে থিটা হচ্ছে প্রথমে ডিএল আর আর এর মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল সেটার জন্য, দুটো থিটা কিন্তু এখানে আলাদা, এই থিটাটা এখানে থিটা 90 ডিগ্রি হয়ে গেছে, আর এই থিটাটা যেটা কিনা আমরা এখানে অ্যাজিউম করেছি সেটা। তাহলে ডিএল ইকুয়াল টু সাইন থিটা, এখানে কিন্তু সাইন থিটা থাকছে, এবং সাইন থিটার ভ্যালু কত, যদি আমাদের এই ডিসটেন্সটাকে বলা হয়ে থাকে এক্স, তাহলে এইটা হচ্ছে রেডিয়াস, যদি আমাদের বলি দিই রেডিয়াসটা হচ্ছে এ, তাহলে এ বাই আর হচ্ছে আমাদের সাইন থিটা, এটা থিটা হলে এ বাই আর, আবার মডুলাস অফ আর মানে হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আমি এখন এ বাই আর আকারে লিখি, তাহলে এ ডিভাইডেড বাই মড আর। এখান থেকে এ হচ্ছে রেডিয়াস অফ দি সার্কেল, আর হচ্ছে কতটা ডিসটেন্স, এবং খেয়াল করে দেখো এটা যদি এক্স সেম থাকে তাহলে পুরো সার্কেল বরাবর প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু আর এর ভ্যালু সেম থাকবে, কেন, এটা 3D। তো মনে হতে পারে স্যার এদিকের পয়েন্টটা কি করে সেম হলো, অ্যাকচুয়ালি এদিকের পয়েন্টটা তো এই পয়েন্টটা, তাহলে এখান থেকে এই পয়েন্ট যা হবে, এখান থেকে এই পয়েন্ট ডিসটেন্স আই হবে, এখান থেকে এই পয়েন্ট ডিসটেন্স আই হবে, এর প্রত্যেকটা হচ্ছে হাইপোটেনিউসটা, মানে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, প্রত্যেকটা এখান থেকেও তাই হবে, বোর্ডের ভেতরের দিকে যেটা আছে সব জায়গাতেই কিন্তু আর, তার মানে হচ্ছে ফিক্সড, এবং আর এর ভ্যালু কত, আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা নিয়ে চলে আসি, তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর কিউব
এও বাইরে নিয়ে চলে এলাম, আর ডিএল মানে কত হবে, ডিএল মানে আবার হবে হচ্ছে একটা 2 পাই এ। ডিএল মানে হচ্ছে আবার আগের প্রবলেমের মতো, এটা হচ্ছে পেরিমিটার অফ দি সার্কেল। তাহলে যদি পুরো জিনিসটা আসে তাহলে মিউ নট আই, একটা 2 পাই এখানে 2 কেটে যেতে পারে, তাহলে পাই পাই কেটে দিলাম, এখানে 2 2 যদি কেটে যায় তাহলে আলটিমেটলি বি ইজ ইকুয়াল টু আসছে মিউ নট আই ইন্টু এস স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর কিউব। আর এখান থেকে আরো বলা যেতে পারে মিউ নট আই এখানে এ স্কোয়ার, মিউ নট আই ইন্টু এ স্কোয়ার, আর নিচে 2 ইন্টু, তাহলে আবার লিখবো তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এটা হয়ে গেল। এবং তার ডিরেকশনটা কোন দিকে হবে দেখো, এখানে দেখাচ্ছে হচ্ছে তোমার পজিটিভ এক্স এর দিকে। কেন, এই কার্ডেরটা কিরম ভাবে আছে, এরম ভাবে আছে, আমার দিক থেকে দেখলে ক্লকওয়াইজ আর এদিক থেকে দেখলে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে যদি আমি হাতটাকে ঘোরাই, সার্কুলার মানে হচ্ছে এরকম করা যেতে পারে, হাতটা ঘোরানো, তো পুরো আঙুল কোন দিকে আছে, এদিকে। এই কারণের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে অ্যাক্সিস বরাবর এই সাইড। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আমরা এটা মনে রাখবো। এবং দেখো এখানে যদি আমাদের x ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে সেন্টারের কেসটা পেয়ে যাবো। x ইকুয়াল টু 0 হলে মিউ নট i ইনটু a স্কয়ার, নিচে আসবে তখন a স্কয়ার টু দি পাওয়ার 3/2 মানে a কিউব, তাহলে মিউ নট i a স্কয়ার বাই 2a কিউব মানে মিউ নট i ডিভাইডেড বাই 2a। মানে x ইকুয়াল টু 0 হলে আমাদের আগের যে কেসটা হলো সেটা। কিন্তু এটা একটু ব্যাপারটা একটু কমপ্লিকেটেড এই পারপাসে, যেখানে ডিরেকশন গুলো বুঝতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? যদি না বুঝতে পেরে থাকো আরেকবার ভিডিওটাকে পুরোটা ঘুরে দেখো, তাহলে কিন্তু দিকটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এই এক্সপ্রেশনে যদি আমাদের এখানে আমি একটা টার্ম দিয়ে দেখিয়েছিলাম, যদি n নাম্বার অফ টার্মস থাকে তাহলে জাস্ট আমাদের নেট বি হয়ে যাবে, তখন n দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে মিউ নট n ইনটু i ইনটু a স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু a স্কয়ার প্লাস, দেখো এখানে যেটা আমি করেছি সিঙ্গেল টার্মের জন্য b ইজ ইকুয়াল টু মিউ নট i ইনটু a স্কয়ার বাই দিস। যদি n নাম্বার অফ টার্মস থাকে তাহলে হচ্ছে হয়ে যাবে হচ্ছে জাস্ট n দিয়ে মাল্টিপ্লাই। আবার এই গ্রাফটা এখান থেকে b ভার্সেস x পরীক্ষায় প্রশ্ন আসে অনেক সময়, সেটা হচ্ছে কি x ইকুয়াল টু 0 হলে তার মানে সেন্টারে চলে যাব। x ইকুয়াল টু 0 মানে সেন্টার। এই এক্সপ্রেশন x ইকুয়াল টু 0 বসালেও হবে, তাহলে n একটা n টার্মসের জন্য এখানে অ্যাড হয়ে গেছে। নয়তো এই এক্সপ্রেশনটার সঙ্গে পরিচিত আমরা মিউ নট i ডিভাইডেড বাই 2a হয়, এবং সেটাই ম্যাক্সিমাম। যত আমাদের x আস্তে আস্তে ইনক্রিজ করবে তত b এর ভ্যালু ডিক্রিজ করবে, সেজন্য ইন আইদার সাইডে আমাদের x যত বাড়াচ্ছি আমাদের কিন্তু b এর ভ্যালু কমছে।